আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আজ দা গল্প। লেখিকা সাবিলা সাবি, পর্ব সংখ্যা 5। দরবারের আবহাওয়া তখনও ভারী, যেন ফ্লোরাস প্রাসাদের প্রতিটি ইট পাথর ফিওনার ফিরে আসার এই অভূতপূর্ব ঘটনার ভার বহন করছে। সিঁড়ির ধারে দাঁড়িয়ে থাকা লিয়েরা দ্রুত এগিয়ে এলো। ফিওনার অজ্ঞান দেহ জ্যাসপারের বুকের সঙ্গে মিশেছিল তখনও। তার নিথর মুখের গভীরে এক শান্তি, যেন এই অবস্থাতেই সে নিরাপদ। কিন্তু লিয়েরার চোখে সেই নিরাপত্তার ছায়া ছিল না। সে এক ঝটকায় ফিওনাকে জ্যাসপারের বুক থেকে আলতো করে ছাড়িয়ে নিল। ফিওনার কোমল দেহটিকে নিজের হাতে দ্রুত ধরে সিঁড়ির দিকে এগিয়ে গেল। অন্য দুই ড্রাগন নারীর সদস্য তাকে সহায়তা করছিল। জ্যাসপার থমকে দাঁড়িয়ে রইল। তার অনুভূতিতে যেন এক ধরনের শূন্যতা ছড়িয়ে পড়ছিল। মনে হলো কেউ তার কলিজাটা ছেড়ে টেনে নিয়ে গেল। ফিওনার ওভাবে চলে যাওয়ার দৃশ্যটা তার হৃদয়ে গেঁথে গেল। তার হাত আপনা আপনি সামনে থেকে বাড়ালো, যেন ফিওনাকে আরেকবার ছুঁতে চায়। তার পা পেরায় এগিয়ে গেল, কিন্তু সেখানেই থেমে গেল। ড্রাকোনিস তার বাবার শক্ত হাতে তার কবজি ধরে ফেললেন। জ্যাসপার পেছনে তাকাতেই দেখল ড্রাকোনিসের চোখে কেমন এক কঠোর অথচ রহস্যময় দৃষ্টি। সেই দৃষ্টিতে ছিল সতর্কতার ইঙ্গিত, যেন বরফের মতো ঠান্ডা আর পাহাড়ের মতো অটল। জ্যাসপার ড্রাকোনিসের চোখে তাকাতে মুহূর্তেই থেমে গেল। সে চোখে ছিল এমন কিছু যা যেন সবকিছু না বলেও বুঝিয়ে দিল, আর এক পা এগিয়ে যাওয়ার দুঃসাহস করো না। জ্যাসপারের মনে তবু অসংখ্য ঝড়। তার সামনে এখন একটা মাত্র চিন্তা, ফিওনা অচেতন, নির্জীব, কিন্তু তবু তার অস্বস্তি যেন সমস্ত ভেনাস ছাড়িয়ে শুধু তার নিজের। তার বুকের ভেতর ক্রমাগত অস্বস্তি আর যন্ত্রণা ছটফট করছিল। তবু ড্রাকোনিসের সেই দৃষ্টি তাকে স্থির থাকতে বাধ্য করলো। সে জানত তার বাবার আদেশ অমান্য করা মানে রাজ্যের বিরুদ্ধে যাওয়া। ড্রাকোনিস কিছু না বলে মাথা সামান্য ঝুঁকিয়ে সিঁড়ির দিকে ইঙ্গিত করল। সেই দৃষ্টিতে জ্যাসপারকে স্পষ্ট বুঝিয়ে দিল, এখানেই থেমে যাও। জ্যাসপারের গলা শক্ত করে দাঁড়িয়ে রইল। সিঁড়ি বেয়ে লিয়েরা আর বাকিরা ফিওনাকে নিয়ে উপরে উঠে গেল। তার প্রতিটি ধাপে আওয়াজ যেন জ্যাসপারের কানে ধ্বনিত হচ্ছিল, কোনো শূন্য কক্ষে। সে স্থবির দাঁড়িয়ে রইল, আর ড্রাকোনিস তার পাশে পাথরের মতো দৃঢ়ভাবে দাঁড়িয়ে পাহারা দিল, যেন এই যুদ্ধে জ্যাসপারের কাছে পরাজিত হওয়ার কোনো সুযোগ নেই। জ্যাসপার চোখ নামিয়ে ফেলে পেছনে সরে গেল, কিন্তু তার মনে পড়ে রইল সিঁড়ির উপরে, যেখানে তার কলিজার অংশটুকু কিছু মুহূর্ত আগে ছিনিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অ্যালিসার ক্রোধের দাবানল যেন পরিবেশকে আরো উত্তপ্ত করে তুলছিল। তার ঠোঁট কেঁপে উঠছিল, আর চোখে এক ধরনের অগ্নিস্ফুলিঙ্গ যা সে কোনোভাবেই লুকাতে পারছিল না। তার মুষ্টিবদ্ধ হাত আর দৃঢ় দাঁড়ানোর ভঙ্গি স্পষ্ট জানিয়ে দিচ্ছিল সে এই পরিস্থিতিকে এক বিন্দুও মেনে নিতে পারেনি। সিলভা অ্যালিসার পাশে এসে দাঁড়িয়েছিল, কিন্তু তার মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। কি এক অবস্থা! ফিসফিস করে অ্যালিসার দিকে ঝুঁকে বলল, এক সাধারণ মানবী হঠাৎ এসে রাজকুমারী হয়ে গেল। আবার কিছুক্ষণ আগেই পরিস্থিতি একদম প্রিন্সের বুকে পড়তে হলো। আর বাকি সবাইকে দেখো আপু, যেন কিছুই হয়নি এমনভাবে মেনে নিচ্ছে। অ্যালিসার দাঁতে দাঁত চেপে বলল, আমি এটা মেনে নেব না। ফ্লোরাসের দরবারে এমন আর কখনো হতে দেব না। তবে ঠিক বিপরীত দিকের কোণায় থারিনিয়াস, আলভিরা, এথেরিয়ান আর অ্যাকুয়ারা নির্ভীকভাবে দাঁড়িয়েছিল। তাদের মুখে এক ধরনের মৃদু হাসি খেলা করছিল। তারা যেন পরিস্থিতিকে বেশ আনন্দের দৃষ্টিতে দেখছিল। থারিনিয়াস আলভিরার দিকে তাকিয়ে চোখ টিপে বলল, তোমার কি মনে হচ্ছে, ফিওনা আর প্রিন্সের প্রেম কি আবারও হবে? আলভিরা মৃদু হেসে উত্তর দিল, আমার মনে হচ্ছে প্রিন্সের মুখ দেখে এই ঘটনার ক্লাইম্যাক্স বুঝে নেওয়া যায়। তার মুখের অভিব্যক্তি বলছে কিছু একটা বড়সড় হতে চলেছে সামনে। অ্যাকুয়ারা এক গ্লাস রক্তরাঙা পানি তুলে নিয়ে বলল, রাজনীতি আর রাজকীয় কূটকৌশল সবই চলবে, কিন্তু আমি বাজি ধরে বলতে পারি প্রিন্স সহজে হাল ছাড়বে না। একদিকে এথেরিয়ান ঠোঁট চেপে থাকা মৃদু হাসি লুকিয়ে বলল, বাবার মুখের দিকেও তাকাও, এমনভাবে আমি আগে কখনো দেখিনি। তার চোখে স্পষ্ট চিন্তার ছাপ। ড্রাকোনিস সত্যি অন্য সবার থেকে আলাদা ছিল। তার মুখে চিন্তার রেখা স্পষ্ট ফুটে উঠেছে। তার চোখে গভীর আর ভুরু সামান্য কুঁচকে আছে। তিনি জ্যাসপারের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ, যেন তার প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছেন। রাজা জারিন অন্যদিকে সম্পূর্ণ স্বাভাবিক ভঙ্গিতে সিংহাসনে বসেছিলেন। তার চোখে কোনো অবাক হওয়ার চিহ্ন নেই, যেন সবকিছুই তার পরিকল্পনার অংশ। তিনি এক হাতে রাজকীয় লাঠি ধরে সবার দিকে তাকিয়ে মৃদু গলায় বললেন, এই ঘটনা আমাদের সবার জন্য আশীর্বাদ। আমরা প্রাসাদের হারানো উত্তরাধিকারীকে ফিরে পেয়েছি। এবার সবকিছু ঠিকঠাক হবে। তবে তার এই কথার পরেও দরবার জুড়ে অস্বস্তির বাতাস রয়ে গেল। একপাশে অ্যালিসা আর সিলভার ক্রোধে ফুঁসে উঠছিল, অন্যদিকে থারিনিয়াস, আলভিরা, অ্যাকুয়ারা আর এথেরিয়ান দৃশ্যটা উপভোগ করছিল। ড্রাকোনিস চুপচাপ দাঁড়িয়েছিলেন, কিন্তু তার মনে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। আর জ্যাসপারের চোখ তখনও ফিওনার চলে যাওয়ার পেছনে স্থির। তার হৃদয়ের গভীরে এক অস্থিরতা বারবার ধাক্কা দিচ্ছিল।
ডাইনিং টেবিলের চারপাশে রাজ পরিবারের সদস্যরা সবাই উপস্থিত। টেবিল জুড়ে সাজানো হয়েছে রাজকীয় খাবার, বাহার, হরেক রকমের মাংস, নানা রকম ফলের মিষ্টান্ন, আর পাশে রক্তের মতো লাল ওয়াইনের গ্লাস। আলো আধারের এই পরিবেশে যেন এক নিখুঁত চিত্রকল্প তৈরি হয়েছে, কিন্তু এই জমকালো পরিবেশের মাঝেও কারো মুখে স্বাভাবিক আনন্দের ছাপ নেই। সকলেই নিঃশব্দে খাবার খাচ্ছে, কেউ কেউ একে অপরের দিকে সন্দেহ মিশ্রিত দৃষ্টিতে তাকাচ্ছে। ডাইনিং টেবিলের চারপাশে তখন নীরবতা। অ্যালিসার রাগের আগেই কক্ষ ত্যাগ করেছে, কিন্তু সিলভা যায়নি। তার স্থির দৃষ্টি এথেরিয়ানের দিকে আছে। সে ওকে একা রেখে যাবে না, তাই সবার চোখ এড়িয়ে সে ধীর পায়ে এথেরিয়ানের পাশের চেয়ারটায় বসে পড়ল। এথেরিয়ান চেয়ারে নাড়াচাড়া করে সিলভার উপস্থিতি অনুভব করতেই বুঝতে পারল কে এসেছে। ভেতরে ভেতরে তার বিরক্তি ক্রমশ বাড়ছিল। সিলভা এই ধরনের জেদ আর নিজের উপস্থিতি জাহির করার অভ্যাস তাকে বরাবরই অস্বস্তিতে ফেলে দেয়। তবে সে মুখে কোনো অভিব্যক্তি প্রকাশ করল না। ঠোঁটের কোণে হালকা নিরপেক্ষ হাসি ধরে রেখে নিজের মনোযোগ সামনে থাকা পানীয়কে কেন্দ্রীভূত রাখল। সিলভা ধীরে ধীরে কথা শুরু করলো, তবে গলায় এক ধরনের কৌশল মাধুর্য মেশানো। এথেরিয়ান, তুমি কেন এমনটা করছো? একটু স্থির থাকতে পারো না? এত কিছুর মাঝেও যেন তোমার উপর কোনো প্রভাব ফেলছে না। সত্যি বলতে এই গুণটা কিন্তু বিরল। এথেরিয়ান পানীয়ের গ্লাস হাতে তুলে নিয়ে চোখে চোখ রাখলো না, কেবল হালকা স্বরে বলল, বহু অভিজ্ঞতা মানুষকে স্থির করতে শেখায়, তবে তুমি এই নীরবতা উপভোগ করছো। সিলভা একটু হেসে বলল, তোমার নীরবতাকে উপভোগ করা তো আমার কাছে অভ্যাস হয়ে গেছে, কিন্তু কখনো ভেবেছো এই নীরবতার মাঝে কত কিছু লুকিয়ে থাকে? এথেরিয়ান একবার গ্লাস নামিয়ে তাকালো সিলভার দিকে। তার চোখে এক ধরনের সতর্কতা, যেন সে বোঝাতে চাইছে সিলভা যতই ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করুক, তার সীমানা অতিক্রম করার অধিকার কেউ পাবে না। সত্যি? তাহলে নীরবতায় লুকিয়ে থাকা কথাগুলো তুমি জানো সিলভা? সিলভা একটু থমকে গেল, হাল ছাড়ল না। আমি জানি এথেরিয়ান, তবে আমি চাই তুমি নিজে একদিন আমাকে বলো, কারণ তোমার কথা শুনতে ভালো লাগে। এথেরিয়ান মুখে এক টুকরা হাসি নিয়ে আসলো, তবে তার চোখে কোনো উষ্ণতা নেই। ফিওনা নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিল। নরম বালিশে মাথা রেখে চুপচাপ শুয়ে থাকা তার ক্লান্ত চেহারায় যেন সমস্ত অস্থিরতার ছাপ ফুটে উঠছে। তার মাথার পাশে বসেছিল তার মা লিয়েরা। এক হাত দিয়ে ফিওনার চুলে আলতো করে হাত বুলিয়ে দিয়ে তিনি মৃদু গলায় জিজ্ঞেস করেন, এখন কেমন লাগছে ফিওনা? ফিওনা একটু চোখ খুলে ধীরে ধীরে উঠে বসলো। তার মায়ের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইল। লিয়েরা তার মুখের দিকে তাকিয়ে বুঝলো ফিওনার মনে কিছু বলার আছে। তিনি ধৈর্য ধরে ফিওনার মুখ থেকে কথা শোনার অপেক্ষায় রইলেন। মা, ফিওনা কণ্ঠটা ভাঙা ভাঙা শোনালো, আমি তোমাকে একটা কথা বলিনি। লিয়ারা কিছুটা উদ্বিগ্ন হয়ে ফিওনার হাত ধরে বললেন, কি কথা মামনি, বলো। ফিওনা একটু দম নিয়ে বলল, আমার গ্র্যান্ডপা আমাকে এখানে আসার আগে বলেছিলেন প্রিন্স অরিজিনের সঙ্গে আমার ভালোবাসার সম্পর্ক ছিল, কিন্তু সে আমার মেমোরি রিমুভ করে দিয়েছে। লিয়ারার চোখ বড় বড় হয়ে গেল। তুমি কি বলছো ফিওনা? ফিওনা এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে বলল, গ্র্যান্ডপা বলেছিলেন আমি ওই প্রিন্স একে অপরকে ভালোবাসতাম, কিন্তু সে আমাদের মধ্যে সবকিছু ভুলে যেতে বাধ্য করেছে। আমার সমস্ত স্মৃতি রিমুভ করে দিয়েছে, যেন আমি তার অস্তিত্ব ভুলে যাই। লিয়ারা স্তব্ধ হয়ে গেল। তার মনের ভেতর নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। এত বড় সত্যি যদি হয়, তবে কেন জ্যাসপার এমন করলো, আর কেনই বা গ্র্যান্ডপা এমন কথা বললেন? লিয়ারা গভীর চিন্তা মগ্ন হয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন এই সত্যটা যদি প্রকাশ পায়, তবে রাজ্যের পরিবেশ আরো জটিল হয়ে উঠবে। তার কন্যার জীবন যে কত কঠিন হতে চলেছে তা স্পষ্ট হয়ে উঠেছিল। ফিওনা মৃদু গলায় বলল, মা তুমি বলো, এটা কি সত্যি হতে পারে? লিয়ারা শান্তভাবে ফিওনার মাথায় হাত রেখে বললেন, আমি জানি না মা, তবে আমি এতটুকু জানি তোমার জীবনে যাই ঘটুক না কেন আমি সবসময় তোমার পাশে থাকবো, তুমি শুধু স্ট্রং হয়ে থেকো। ফিওনার চোখে জল এসে গেল। সে তার মায়ের কাঁধে মাথা রেখে চুপ করে রইল। ডাইনিং টেবিলে আলো আধারিতে সোনালি ঝাড়বাতি ঝলমল করছে। তখন পরিবেশটা নিস্তব্ধ, তবু একটা চাপা উত্তেজনা ছড়িয়ে পড়ছিল চারপাশে। ফিওনা ধীর পায়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। পূর্বের গাউন পাল্টে নিয়েছে। এখন তার পরনে ছিল হালকা রঙের একটি গাউন, যা তার ত্বকের উজ্জ্বলতাকে আরও বেশি ফুটিয়ে তুলেছে। তার চলাফেরা যেন আত্মবিশ্বাস আর অভিজাত্যের মূর্ত প্রতীক। লিয়ারার সাথে ফিওনা গিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ল। প্রায় সবাই ইতিমধ্যে নিজেদের জায়গা নিয়েছে। ফিওনা এক মুহূর্তের জন্য জ্যাসপার দিকে তাকালো না। তার চোখ সরাসরি গিয়ে পড়ল ড্রাকনিসের দিকে। ড্রাকনিস তখন শান্ত ভঙ্গিতে ওয়াইনের গ্লাস হাতে নিয়ে বসেছিল, কিন্তু ফিওনার চোখে যেন ক্রোধের আগুন জ্বলে উঠল। ফিওনা নিজের অনুভূতিকে লুকানোর কোনো চেষ্টাই করলো না। সে ইচ্ছে করে পায়ের উপর পা তুলে বসলো, যেন তার উপস্থিতি সবাইকে বুঝিয়ে দেয় রাজকীয় শিষ্টাচার রক্ষা করা তার কাছে তুচ্ছ। ড্রাকনিসের দিকে সে এমন দৃষ্টি নিক্ষেপ করলো, যেন তার চোখের দিয়ে বিদ্রুপ ছুড়ে দিচ্ছে। তার মুখে ছিল এক ধরনের চ্যালেঞ্জের ছাপ। জ্যাসপার পাশে থেকে ফিওনাকে লক্ষ্য করছিল। তার চোখ এক মুহূর্তের জন্য ফিওনার উপর থেকে সরেনি। ফিওনার প্রতিটি অঙ্গভঙ্গি, তার তীক্ষ্ণ দৃষ্টি, এমনকি তার চুপচাপ থাকা, সবকিছুই যেন জ্যাসপারকে এক অদৃশ্য টানে তার দিকে আকৃষ্ট করছিল।
কিন্তু সে বুঝতে পারছিল না ফিওনা হঠাৎ ড্রাকনিসের প্রতি অসম্মান কেন প্রদর্শন করছে। ফিওনা তখন প্লেটে খাবার তুলে নিল। খাবার খেতে খেতেও তার মাঝে মাঝে দৃষ্টি ড্রাকনিসের দিকে চলে যাচ্ছে, আর চোখে স্পষ্ট এক প্রশ্নের ফুটে উঠছিল, আপনি কেন আমার আর আমার মায়ের জীবনে এত কিছু করেছেন? আমার মাকে অনেক কষ্ট দিয়েছিলেন কেন? ড্রাকনিস বুঝতে পারছিল ফিওনার দৃষ্টি তাকে বিদ্ধ করছে, কিন্তু সে নির্বিকার ভঙ্গিতে বসে রইল। তার মুখের এক কোণায় এক ধরনের অদ্ভুত অভিব্যক্তি ফুটে উঠল, যেন সে ফিওনার ক্রোধকে তুচ্ছ জ্ঞান করছে। এদিকে জ্যাসপার নিজের ভেতরে অজানা এক অস্থিরতা অনুভব করছিল। সে ফিওনাকে লক্ষ্য করতে করতে নিজের নিজের মনেই ভাবলো, ও এতটা বদলে গেছে নাকি ওর এই আচরণের পেছনে কোনো গভীর ব্যথা প্রকাশ পাচ্ছে। এই নীরব যুদ্ধের মাঝে চারপাশের সবার খাবার খাওয়া চলতে থাকে, কিন্তু টেবিল জুড়ে চাপা টান টান পরিবেশ এত ঘনীভূত হয়ে উঠেছিল যে মনে হচ্ছিল কেউ একটু শব্দ করলে সবকিছু ভেঙে পড়বে। ডাইনিং টেবিলে রাজকীয় ভোজের আয়োজন জমে উঠেছিল। টেবিলে জমকালো পাত্রে সাজানো খাবারের মধ্যে হঠাৎ ফিওনার চোখ পড়ল এক অদ্ভুত ফলের উপর। সোনালি সবুজ রঙের মিশ্রণ চামড়ার ফলটি দেখতে বেশ আকর্ষণীয়, কিন্তু ফিওনা কখনো এমন কিছু দেখেনি। কৌতূহলের বশে ফলটি তুলে নিল হাতে। ফলের গা স্পর্শ করার সাথে সাথে ফিওনার মনে হলো এটি অন্যরকম, শীতল কিন্তু মসৃণ ও নরম। সে একবার টেবিলের দিকে তাকালো, অন্যদের কেউ সেই ফল খাচ্ছে কিনা খেয়াল করলো, কিন্তু কেউই তার দিকে মনোযোগ দিচ্ছে না। ফিওনা কপালে চিন্তার ভাঁজ পড়ল, কিভাবে এটি খেতে হয় তা সে জানে না। ফলটি কি চামড়া ছাড়িয়ে খেতে হয় নাকি সরাসরি কাটা হয়? যদি ভুল করে ফেলে তাহলে সবাই কি হাসবে তাকে নিয়ে? তার মনে এক ধরনের সংকোচ আর বোধ দেখা দিল। তখনই জ্যাসপার একপাশে বসে তার প্রতি অঙ্গভঙ্গি গভীরভাবে লক্ষ্য করছিল। ফিওনার দ্বিধাগ্রস্ত মুখ দেখে সে বুঝতে পারল কি ঘটেছে। এক মুহূর্ত অপেক্ষা না করে সে তার নিজের সামনে থেকেই ওই ফলটির আরেকটি তুলে নিল। তার লম্বা চমৎকার আঙুল দিয়ে দক্ষতার সাথে ফলটির খোসা ছাড়াতে শুরু করলো। ফলটির সুমিষ্ট গন্ধতেই টেবিলের চারপাশ ছড়িয়ে পড়ল। জ্যাসপার নির্লিপ্ত ভঙ্গিতে খোসা ছাড়িয়ে এক টুকরো খালি না ফেলে পরিপাটি করে ফিওনার প্লেটে দিয়ে দিল। ফিওনা অবাক হয়ে তার দিকে তাকালো, আর তবে সাথে সাথে আবার চোখ ফিরিয়ে নিল। সে নিজেকে সামলে নিল, মুখে কিছুই না বলে প্লেটে রাখা ফলটির দিকে তাকিয়ে রইল। তার হৃদয়ের ভিতর কাঁপছিল যেন অদ্ভুতভাবে। এই ছোট্ট ঘটনাও তার মনে এক গভীর অনুভূতি জাগিয়ে তুলছিল। জ্যাসপার তখন ঠান্ডা স্বরে বলল, যেন ঘটনাটি একদম সাধারণ, এটা এভাবে খেতে হয়, এটার নাম লুমিসেলা। ফিওনা তাকে কোনো উত্তর দিল না, কিন্তু তার হৃদয়ের গভীরে অদ্ভুত এক উষ্ণতা অনুভব করলো। এক মুহূর্তের জন্য মনে হলো জ্যাসপার এই ছোট্ট আচরণ যেন তাকে অজান্তেই সুরক্ষার একটা অনুভূতি দিচ্ছে। টেবিলের অন্যান্যরা কেউ এই ছোট ঘটনাটি মনোযোগ দিল না, তবে ড্রাকনিসের চোখের কোণে এক কঠিন অভিব্যক্তি ফুটে উঠল। সে জ্যাসপারের দিক থেকে চোখ সরিয়ে নীরবে খাবারে মন দিল। ফিওনা ধীরে ধীরে ফলটি খেতে শুরু করলো। এটি ছিল নরম, রসালো আর একেবারে অদ্ভুত মিষ্টি স্বাদের। তার মনে হলো এমন কিছু সে আগে কখনো খায়নি। তবে এই নতুন স্বাদের চেয়েও বেশি ওজন ছিল তার ভেতরের সেই প্রশ্নের, যা সে এড়িয়ে যেতে পারছিল না। ফলের প্রতিটি কামড়ে তার চোখ যেন জ্যাসপার দিকে চলে যাচ্ছে, তবে সরাসরি চোখে তাকানোর সাহস নেই। মুখের দিকে তাকিয়ে সে ভাবতে লাগলো, এই ড্রাগন প্রিন্সটা যে মুহূর্তে তার সমস্যার সমাধান করলো, কিভাবে এত স্বাভাবিক আর নির্লিপ্ত থাকতে পারে। মনে মনে সে নিজেকে প্রশ্ন করলো, আমি কি সত্যিই প্রিন্সকে ভালোবেসেছিলাম? এই প্রশ্ন যেন তার মস্তিষ্কে জ্বলতে থাকা এক আগুনের মতো। যদি সত্যিই ভালোবেসে থাকি, তবে কেন তাকে মনে নেই? আর যদি কিছু নাই থাকে, তবে কেন এই অদ্ভুত হৃদয়ের ধুকপুকানি? কেন তার দিকে তাকালে বুকের ভিতর একরকম শূন্যতা আর আকর্ষণ তৈরি হয়? তার মনে পড়ে গেল গ্র্যান্ডপার সেই কথাগুলো, তোমার আর জ্যাসপারের একসময় গভীর সম্পর্ক ছিল, তবে সে তোমার মেমোরি রিমুভ করেছে। ফিওনার মন যেন ভেঙে পড়ল। কেন করবে সে এমনটা? যদি সে সত্যিই ভালোবাসতো, তবে কি এমন নির্মম কাজ করতে পারত? ফল কামড়ে খাওয়ার সাথে সাথে তার ভিতরের এই দ্বন্দ্ব আরো গভীর হচ্ছিল। সে মনে মনে স্বীকার করলো, এই প্রিন্সের দিকে তাকালে তার মনের কোণে একটা গভীর টান অনুভব হয়, অথচ এই টান কিসের, কেন, নিজেও জানে না। সে আবার নিজের মনে বলল, যদি ভালোবাসতাম তবে সেটা কি সত্যি মুছে ফেলা সম্ভব? ভালোবাসা কি এতই দুর্বল যে স্মৃতি মুছে দিলেই তা শেষ হয়ে যায়? জ্যাসপার তখনও নিজের জগতে খাবার খেতে খেতে চুপচাপ ফিওনার দিকে নজর রাখছিল। তার চোখে একটা অস্পষ্ট উত্তেজনা, যেন সে ফিওনার প্রতিটি অঙ্গভঙ্গি পড়ার চেষ্টা করছে। ফিওনা তার মন থেকে এই সমস্ত প্রশ্ন দূরে ঠেলে দিয়ে শেষমেশ নিজেকে বলল, আমাকে এসব ভাবা বন্ধ করতে হবে। যদিও কিছু ছিল, তবে সেটা এখন আর নেই। আমি শুধু আমার জীবনটা নিজের মতো করে এগিয়ে নিয়ে যাব। তবু তার হাতের ফলটি শেষ হতে হতে মনের মধ্যে অজান্তে একটা শব্দ আবার ভেসে এলো, প্রিন্স।
ডাইনিংয়ের পরে সোনালি ঝাড়বাতির আলোয় ভরা বিশেষ কক্ষে সবাই একসাথে জড়ো হলো। বড়সড় রাজকীয় টেবিলের চারপাশে বসেছে ড্রাকোনিস, রাজা জারেন, অ্যালিসা, সিলভা, এথেরিয়ান আর প্রাসাদের অন্যান্য প্রভাবশালী ব্যক্তি। কিন্তু এই মুহূর্তে ফিওনার কোনো উপস্থিতি নেই। ড্রাকোনিস গম্ভীর মুখে রাজা জারেনের দিকে তাকিয়ে বললেন, যত তাড়াতাড়ি সম্ভব এই প্রক্রিয়া সম্পন্ন করা উচিত। অ্যালিসা আর জ্যাসপারের বিয়ে দুটি রাজ্যের মৈত্রী আরও দৃঢ় করবে। রাজা জারেন মাথা নেড়ে সম্মতি জানালেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, আমিও তাই ভাবছি। এঙ্গেজমেন্টটা এই সপ্তাহের মধ্যে করা যাক। বিয়ের তারিখ নিয়ে আমরা পরে আলোচনা করতে পারি। কথাগুলো শুনে যেন জ্যাসপারের ভেতরে আগুন জ্বলে উঠল। সে শান্ত থাকতে চেষ্টা করলেও তার চোখে মুখে এক ধরনের অসন্তোষ স্পষ্ট হয়ে উঠল। অ্যালিসা যে এতক্ষণ চুপ ছিল, তার ঠোঁটের কোণে এক গর্বিত হাসি ফুটে উঠল। সে ভাবছিল তার পরিকল্পনাগুলো সফল হতে চলেছে। তবে জ্যাসপারের সেই দৃষ্টির চাহনি তাকে কিছুটা অস্বস্তিতে ফেলে দিল। হঠাৎই জ্যাসপার গম্ভীর কণ্ঠে বলল, আমি অ্যালিসার সঙ্গে একটু একান্তে কথা বলতে চাই। কথাটা শুনে কক্ষ জুড়ে এক মুহূর্তের নীরবতা নেমে এলো। ড্রাকোনিসের কপালে ভাঁজ পড়ল। তিনি ধীর গলায় বললেন, তার প্রয়োজন নেই, যা বলার এখানেই সবার সামনে বলো। তবে রাজা জারেন জ্যাসপারের দিকে তাকিয়ে এক ঝলক হাসলেন। আমার মতে এটা কোনো সমস্যা না, ওদের নিজেদের মধ্যেও কিছু কথা বলা উচিত। অ্যালিসা মুখে মিষ্টি হাসি এনে বলল, আমি তো এমন প্রস্তাবের অপেক্ষাতেই ছিলাম প্রিন্স। ড্রাকোনিস কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু রাজা জারেন তার হাতে ইঙ্গিত করে থামিয়ে দিলেন। তিনি সায় দিয়ে বললেন, ঠিক আছে, তোমরা দুজন কথা বলো, তবে বেশি সময় না, সিদ্ধান্ত দ্রুত নিতে হবে। জ্যাসপার কোনো উত্তর দিল না, শুধু মাথা নেড়ে উঠে দাঁড়ালো। তার চোখে ছিল অনার এক অভিব্যক্তি। অ্যালিসা নিজের গাউন পার সামলে উঠে দাঁড়ালো। মনে মনে সে বিজয়ের স্বাদ পেতে শুরু করেছিল। তার বিশ্বাস এই কথোপকথনের পর জ্যাসপার আর কিছুতেই তার থেকে দূরে থাকতে পারবে না। ড্রাকোনিস ক্রুদ্ধ দৃষ্টিতে জ্যাসপারের দিকে তাকালেন, কিন্তু মুখের কোনো আপত্তি করলেন না। তার চোখে এক ধরনের উদ্বেগ ছিল, যেন তিনি আগাম কোনো বিপদের আঁচ পাচ্ছেন। জ্যাসপার আর অ্যালিসা বিশেষ কক্ষ থেকে বেরিয়ে গেল। তাদের চলে যাওয়ার পর ড্রাকোনিস দীর্ঘশ্বাস ফেলে নিজের আসনে বসে রইলেন। তার মনে যেন কিছু একটা অজানা আশঙ্কা ভর করছিল। রাজা জারেন ড্রাকোনিসের দিকে তাকিয়ে বললেন, ওদের একটু নিজেদের মতো থাকতে দাও ড্রাকোনিস। তুমি জানো তো, কখনো কখনো এই ধরনের কথোপকথন সম্পর্কের জন্য জরুরি হয়। ড্রাকোনিস এক মুহূর্তের জন্য রাজা জারেনের কথার উত্তর দিলেন না। তার চোখে তখনও দরজার দিকে আটকে ছিল, যেন তিনি বোঝার চেষ্টা করছেন ওই দরজার ওপারে ঠিক কী চলছে। বারান্দার এক প্রান্তে দাঁড়িয়ে অ্যালিসা তার গাউনের পার সামলাতে সামলাতে আকাশের দিকে তাকিয়েছিল, কিন্তু তার মনে চলছিল তীব্র এক ঝড়। আর ঠিক তখনই জ্যাসপার তার শক্ত পায়ের শব্দ করে ধীর পদক্ষেপে তার কাছে এলো। তার মুখে ছিল দৃঢ়তা আর চোখে অনর এক অভিব্যক্তি। জ্যাসপার এক মুহূর্ত সময় নিল, তারপর সরাসরি বলল, অ্যালিসা, তুমি ভালো করেই জানো আমি ফিওনাকে ভালোবাসি। আমার হৃদয়, আমার সমস্ত অস্তিত্ব, সবকিছু শুধুমাত্র তার জন্য। এটা নতুন কিছু না, বরং বহুদিন ধরে তুমি এটা জানো। অ্যালিসা তার কথা শুনে মৃদু হাসল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না, বরং তাতে ছিল এক ধরনের গোপন কষ্ট আর অভিমান। জ্যাসপার তার চোখ থেকে এক মুহূর্তে দৃষ্টি সরালো না। সে আরও বলল, তুমি যদি ভেবে থাকো ফিওনা এখানে আছে বলে আমি এই বিয়েতে রাজি হচ্ছি না, তাহলে ভুল ভাবছো। ফিওনা এখানে না থাকলেও আমি তোমাকে এই কথাগুলো বলতাম, কারণ আমি জানি আমার হৃদয় কখনোই তোমার জন্য স্পন্দিত হবে না। তুমি আমার থেকে কখনো ভালোবাসা পাবে না এলিসা, আর শুধু তাই নয়, দাম্পত্য কোনো মিলনও পাবে না। এলিসা এবার পুরোপুরি তার দিকে ফিরে দাঁড়ালো। তার চোখে ছিল আহত অথচ রাগান্বিত এক চাহনি। তার ঠোঁট কাঁপছিল, কিন্তু সে চুপ করে থাকলো। জ্যাসপার এবার একটু ঝুঁকে এসে বলল, তুমি যদি আমাকে বিয়ে করো, তবে জেনে রাখো তুমি নিজের জীবনকেই ধ্বংস করবে। আমি কখনোই তোমাকে সুখী করতে পারবো না। আর তুমি যদি সাহস করে এই সম্পর্কটাকে সবার সামনে না করতে চাও, আমি সেটাকে সম্মান জানাবো, তবে সিদ্ধান্ত তোমার। অ্যালিসা এবার ঠোঁট কামড়ে নিজের রাগ সামলানোর চেষ্টা করলো। তার কণ্ঠ ভাঙা ভাঙা শোনালো, আপনি কি জানেন প্রিন্স, এই বিয়ে আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ? এটা শুধু আমাদের দুই রাজ্যের জন্য নয়, আমার নিজের সম্মানেরও। আপনি কি একবার ভেবেছেন আমি এই অসম্মান সহ্য করব কিভাবে, যেখানে অনেক আগে থেকে আমাদের বিয়ের সফটওয়্যার ম্যাচ করা ছিল? জ্যাসপার শান্ত গলায় বলল, অ্যালিসা, তুমি ভালো করেই জানো আমার কাছে এসব সফটওয়্যার জনিত বিয়ে প্রেম কোনোটারই কোনো মানে নেই। আমি যা বলছি তা মেনে নিতে তোমার কষ্ট হবে আমি জানি, কিন্তু মিথ্যে সম্পর্ক নিয়ে জীবন কাটানোর চেয়ে সত্যকে মেনে নেওয়া অনেক ভালো। নিজেকে এতটা কষ্ট দিও না। অ্যালিসা এবার চোখ নামিয়ে ফেলল। তার মনের ভেতরে যেন সবকিছু এলোমেলো হয়ে গেল। বারান্দার ঠান্ডা বাতাস তার চুলের গোছাগুলো এলোমেলো করে দিল। আর সে এক মুহূর্তের জন্য জ্যাসপারের চোখে তাকালো। তাহলে আমি কি করব প্রিন্স? অ্যালিসা ধীরে ধীরে বলল। তার কণ্ঠে ছিল ক্লান্তি আর হতাশা। জ্যাসপার এক পা পেছনে সরে বলল, বাকি তোমার সিদ্ধান্ত। তুমি যদি চাও আমাকে বিয়ে করার আর নিজের জীবন নষ্ট করার,
আর যদি সত্য মেনে নিতে পারো তাহলে সবার সামনে সাহস করে এই বিয়েতে না বলো। একটা দীর্ঘ নীরবতা নেমে এলো। অ্যালিসা চুপ করে দাঁড়িয়ে রইল, আর জ্যাসপার নিজের অবস্থান স্পষ্ট করে চলে গেল বারান্দা থেকে। পিছনে থেকে গেল এক গুমট পরিবেশ, আর অ্যালিসার হৃদয়ে জমা হলো একরাশ অপূর্ণতা আর ক্রোধ। অ্যালিসা বারান্দা থেকে কক্ষে প্রবেশ করতে উপস্থিত সবাই তার দিকে তাকালো। তার মুখে এক অদ্ভুত দৃঢ়তা, চোখে মুখে হতাশা ও রাগ মিশে থাকলেও সেটা যেন এক চতুর মুখোশের আড়ালে ঢাকা পড়ছিল। সে সোজা রাজা জারেনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, বাবা, দর্জিদের খবর পাঠাও, পোশাক বানানোর কাজ শুরু করতে হবে। এঙ্গেজমেন্ট আর বিয়ের প্রস্তুতি যেন সময় মতোই হয়। কক্ষের ভেতরে মুহূর্তের জন্য নিস্তব্ধতা নেমে এলো। কেউ এই কথা শোনার পর কি প্রতিক্রিয়া দেখাবে বুঝতে পারছিল না। ড্রাকনিস সরু চোখে জ্যাসপার দিকে তাকালো। মনে হচ্ছিল তার মনের ভেতর কিছু একটা উথাল পাতাল করছে, কিন্তু রাজা জারেন স্বাভাবিকভাবে হাসার চেষ্টা করে বলল, তোমার ইচ্ছাই প্রাধান্য পাবে মাই প্রিন্সেস অ্যালিসা। আমি দর্জিদের দ্রুতই খবর পাঠাবো। জ্যাসপার চেয়ার থেকে উঠে দাঁড়ায় কিছুক্ষণ অ্যালিসার মুখের দিকে তাকিয়ে রইল। তার মনে হচ্ছিল এতক্ষণ যা বলল তার কোনো প্রভাবই পড়েনি এলিসার উপর। তার ভেতর তীব্র এক অস্থিরতা কাজ করছিল। জ্যাসপার এবার আর কোনো কথা না বলে দ্রুত কক্ষ থেকে বেরিয়ে গেল। ড্রাকনিস এবার নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোমার সিদ্ধান্তে আমি অত্যন্ত খুশি। খুব দ্রুতই সবকিছু করতে হবে। অ্যালিসা মাথা নিচু করে বলল কেবল, হ্যাঁ, আমি ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু তার ভেতরে চলছিল এক অন্য যুদ্ধ। অ্যালিসার মুখে দৃঢ়তার আড়াল লুকিয়েছিল এক গভীর কষ্ট। সে জানতো জ্যাসপার তাকে ভালোবাসবে না, তবু তার অভিমান আর জেদ, ফিওনার প্রতি ঈর্ষা তাকে এই বিয়েতে রাজি হতে বাধ্য করছিল। জ্যাসপার দরজার পাশে দাঁড়িয়ে সব কথা শুনছিল। সে এবার বুঝতে পারলো অ্যালিসা এই বিয়েতে এখন পুরোপুরি রাজি। তার হৃদয়ে এক অজানা ভার নেমে এলো। অ্যালিসা আমার কথা শুনেও এমন সিদ্ধান্ত নিল কেন? মনে মনে প্রশ্ন নিজেকেই করলো, কিন্তু কিছুই না বলে জ্যাসপার দ্রুত বেরিয়ে গেল নিজের মনের এই জটিলতা থেকে মুক্তির পথ খুঁজতে। জ্যাসপার অবশেষে রাজপ্রাসাদ থেকে বিদায় নিয়ে এলডর রাজ্যে ফিরে যাওয়ার জন্য রওনা হলো। বিদায় মুহূর্তে সবাই যেন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়েছিল। রাজকীয় পরিবেশে একটি অদ্ভুত শূন্যতা নেমে এলো। অ্যালিসা তীক্ষ্ণ দৃষ্টিতে জ্যাসপারের দিকে তাকিয়ে রইল, তার মনে এক অদ্ভুত অস্বস্তি। অন্যদিকে ফিওনা নিজের কক্ষ থেকে পুরোটা চুপচাপ পর্যবেক্ষণ করছিল। বিদায়ের পর অ্যাকোয়ারা একা ফিওনার কক্ষের দিকে এগিয়ে গেল। দরজায় কড়া নাড়তেই ফিওনা কিছুটা বিস্মিত হয়। দরজা খুলে দাঁড়াতেই অ্যাকোয়ারা তার হাসিমাখা মুখে বলল, আমি অ্যাকোয়ারা, এলডর রাজ্যের একজন ড্রাগন সদস্য। কিন্তু তোমার সাথে পরিচিত হওয়ার ইচ্ছে হলো, তাই এসেছি। ফিওনা একটু হেসে বলল, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো অ্যাকোয়ারা। অ্যাকোয়ারা কিছুক্ষণ চুপ থেকে বলল, তুমি হয়তো ভাবছো কেন আমি এখানে এলাম। আসলে আমি চাই তুমি জানো যে প্রিন্স শুধুমাত্র এলডর রাজ্যের প্রিন্স নয়, তিনি একজন ভিন্ন হৃদয় ড্রাগন। আর তোমার উপস্থিতি এই ভেনাসের সব পাল্টে দেবে। ফিওনা মৃদু হাসলো, তবে তার মনে তবুও সংশয় কাজ করছিল। অ্যাকোয়ারা বিদায় নেওয়ার আগে তার দিকে এক গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি এই রাজ্যের নতুন, তবে তুমি যে প্রিন্সের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো এখনো বুঝতে পারোনি। ফিওনা কিছু বলার আগেই অ্যাকোয়ারা নিচের দিকে চলে গেল। শেষ পর্যন্ত জ্যাসপার ও তার সঙ্গীরা চলে গেল। প্রাসাদে একবারে নিস্তব্ধ হয়ে গেল। তবে ফিওনার মনের ভেতরে এক গভীর দোলাচল কাজ করতে থাকলো। অ্যাকোয়ারার কথা যেন তার হৃদয়ের অজানা এক প্রশ্ন ছুড়ে দিয়ে গেল। ফিওনা তখন তার কক্ষের জানালার ধারে বসেছিল। বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। হঠাৎ দরজা খুলে তার মামা রাজা জারেন প্রবেশ করলেন। চোখে মুখে স্পষ্ট বিরক্তি। তিনি কক্ষের মাঝখানে দাঁড়িয়ে সরাসরি বললেন, ফিওনা, তুমি ড্রাকনিসকে জানো? তিনি ভেনাসের কিং। তার সামনে তুমি পায়ের উপর পা তুলে বসলে আর সেই সাথে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়েছিলে কেন? এটা কি রাজকীয় আচরণ? ফিওনা ধীরে ধীরে জানালা থেকে সরে এসে সোজা হয়ে দাঁড়ালো। তার চেহারায় এক ধরনের কঠোরতা ফুটে উঠল, যেন সে নিজেকে কোনোভাবে দুর্বল দেখাতে চায় না। শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, হ্যাঁ, আমি জানি ড্রাকনিস কে, পুরো ভেনাসের কিং। কিন্তু তার মানে এই নয় যে আমি তাকে ভয় পেয়ে নিজের সম্মান বিসর্জন দেব। আমি যেমনটা অনুভব করি তেমনটাই প্রকাশ করি। তিনি যদি আমার আচরণে অসন্তুষ্ট হন সেটা তার সমস্যা, আমার না। রাজা জারেন এতটা স্পষ্ট উত্তর আশা করেননি। তার কণ্ঠে কঠোরতা ফিরে এলো, তুমি বুঝতে পারছো না ফিওনা, তুমি কি করেছো? ড্রাকনিস এই রাজ্যের নিয়ম ও সম্মানের প্রতীক। তার সামনে এমন আচরণ করা মানে পুরো ফ্লোরাস রাজ্যের মর্যাদা অবমাননা করা। তুমি একজন সাধারণ মেয়ে নও, তুমি এখন ড্রাগন। ফিওনা এক ধাপ এগিয়ে এলো, তার চোখে তীব্র আত্মবিশ্বাস। সে বলল, মামা, সম্মান জোর করে অর্জন করা যায় না, আর আমি ফ্লোরাস রাজ্যের মর্যাদা নষ্ট করতে চাই না। কিন্তু ড্রাকনিসের সামনে আমি নিজেকে ভয় পেয়ে ছোট করে তুলতে পারি না। যদি ভেনাসের রাজাও হয়, তিনি ড্রাগনদের মনেদের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল না হন, তবে তিনি আমার কাছ থেকে কোনো সম্মান আশা করতে পারেন না। রাজা জারেন ফিওনার এমন তীক্ষ্ণ যুক্তিতে কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেলেন। তিনি ধীরে ধীরে বললেন,
তোমার এই আচরণ শুধু তোমার জন্য নয়, আমাদের সবার জন্য বিপদের কারণ হয়ে উঠতে পারে ফিওনা। ড্রাকোনিস যা করার ক্ষমতা রাখেন তার সামনে আমাদের কারোর কোনো শক্তি নেই। তুমি যদি তার রোশানালে পড়ো, পুরো ফ্লোরাস তার খেসারত দেবে, এটা মনে রেখো। ফিওনা ধীরে ধীরে রাগে ফুঁসতে লাগলো। রাজা জারেনের কথা শুনে তার চোখে জল এলেও সে নিজেকে কোনোভাবে সামলে রাখলো। সোজা হয়ে দাঁড়িয়ে চোখে তীব্র ক্রোধ আর দুঃখ নিয়ে ফিওনা বলল, আমি তাকে ঘৃণা করি, আর আমি আপনাকেও আমার মামা হিসেবে ভাবতে পারছি না। কিভাবে পারলেন নিজের বোনের সঙ্গে এমনটা করতে? আমি জানি সবকিছু ওই রাজা ড্রাকোনিসের আদেশেই হয়েছে। আমার মাকে বন্দি করা হয়েছে গত 18 বছর ধরে। তিনি স্বাধীনতা থেকে বঞ্চিত এক অন্ধকার কারাগারে ছিলেন। কেন? শুধুমাত্র আমার বাবাকে ভালোবাসার অপরাধে, কারণ আমার বাবা একজন পৃথিবীর সাধারণ মানব ছিলেন বলে। ফিওনার কণ্ঠ যেন আরো তীক্ষ্ণ হয়ে উঠল, তার চোখে আগুন জ্বলছিল। সে এক পা এগিয়ে এসে বলল, আপনারা কি জানেন আমার মা আমার মুখ পর্যন্ত দেখতে পাননি আমার জন্মের পরে। তাকে এতটাই শাস্তি দেওয়া হয়েছে যে নিজের সন্তানের মুখটাও দেখতে পারেননি। আর আমার বাবা, তাকে শেষবার মতো দেখার অধিকারটুকু পাননি আমার মা। আমার মাকে এতটাই অপরাধ করেছিল যে এই শাস্তি তার প্রাপ্য ছিল। রাজা জারেন স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। তিনি ফিওনার চোখের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিতে চাইলেন, কিন্তু পারলেন না। ফিওনার প্রতিটি কথা তার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল, কিন্তু ফিওনা থেমে থাকলো না। তার ভেতরে সমস্ত জমে থাকা রাগ, দুঃখ আর হতাশা যেন এবার বেরিয়ে আসতে চাইল। ওই রাজা ড্রাকোনিসকে কোনোদিন এটা বুঝবে? তিনি সন্তানের ভালোবাসা থেকে বঞ্চিত হননি, তার এই মূল্যটা কখনো বুঝবেন না। আমার মাকে তার নিজের পরিচয় থেকে বঞ্চিত করা হয়েছে এতটা বছর, আর আমাকে আমার সত্যকারের পরিচয় থেকে বঞ্চিত করা হয়েছে। কিন্তু এবার সময় এসেছে, এবার তিনিও বুঝবেন যন্ত্রণা কাকে বলে। ফিওনার চোখে ঝকঝকে অশ্রু ছিল, কিন্তু তার ভেতরে শক্তি আর প্রতিজ্ঞা ছিল অপরাজয়। রাজা জারেন কিছুক্ষণ চুপ করে ফিওনার দিকে তাকিয়ে রইলেন। তার মুখে কিছু বলার ভাষা ছিল না। ফিওনার প্রতিটি কথা যেন তাকে নাড়িয়ে দিচ্ছে। দীর্ঘক্ষণ পর গভীর এক শ্বাস নিয়ে তিনি শুধু বললেন, ফিওনা, তুমি যা বললে তা আমি বুঝি, কিন্তু সবকিছুর পেছনে একটা কারণ থাকে। সময় আসলে সবকিছু জানবে। তিনি ধীরে ধীরে কক্ষ থেকে বেরিয়ে গেলেন। ফিওনা একা দাঁড়িয়ে রইল, তার মুখের কঠোরতা, চোখের প্রতিজ্ঞা। জানালার বাইরের বৃষ্টি থেমে গিয়েছে, কিন্তু ফিওনার মনের ঝড় যেন আরো জোরে বইতে শুরু করলো।